আসসালামু আলাইকুম। আজকে আমি লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়ের কিছু অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। তো আমরা সবাই জানি যে সিপিএল স্টার্ট হয়েছে কিছুদিন হলো এবং এখানে সাকিব আল হাসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের থেকে একমাত্র প্রতিনিধি এবার সাকিব আল হাসানই রয়েছেন, যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে এবং টপ টি20 সিরিজ চলছে অস্ট্রেলিয়াতে। সো আসলে অন্য কোনো প্লেয়ারের এখানে জয়েন করার খুব একটা অপশন ছিল না। তো যে কথায় আসতে চাচ্ছি যে সাকিব আল হাসানকে এবারকার আসরে তার বোলিংয়ের ফুল কোটা পূরণ করানো হচ্ছে না কোনো ম্যাচেই। ইভেন আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে অধিকাংশ ম্যাচে তাকে শুধুমাত্র একটি বা দুটি ওভার বোলিং করানো হচ্ছে। তো আমি কিছু ভিডিওতে এর আগে এটার বিরুদ্ধে কথা বলেছিলাম যে সাকিব আল হাসানকে হয়তো আরও বেশি ওভার বোলিং করানো যেত, কিন্তু বাংলাদেশের বাদবাকি কিছু বিশ্লেষক যারা রয়েছেন আমি তাদেরকে বলতে দেখলাম যে তারা সাকিব আল হাসানকে ফুল কোটা বোলিং না করানোর পক্ষে কথা বলেছেন বা কিছু রিজন জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তো মানে কথাগুলো যে একদম ভুল তা নয়, তবে ম্যাচ আপের যে ইস্যুগুলো তারা এনেছেন সেটা সাকিব আল হাসানের মতো লিজেন্ডারি ক্রিকেটারের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল কিন্তু নয়। তো আমি এটার রেফারেন্স হিসেবে দুটো ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। রিসেন্টলি যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা অনুষ্ঠিত হলো, সেখানে টম লেথাম উনি নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচই উনি খেলেছেন। তো টম লেথামের দুটো ইনিংস আমি পার্টিকুলারলি একটু আলাদা করে বলতে চাচ্ছি। একটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে, আরেকটা হচ্ছে ফাইনাল ম্যাচ যেটা ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে সেখানে। তো গ্রুপ পর্বের ম্যাচে টম লেথাম কিন্তু সেঞ্চুরি করেন পাকিস্তানের এগেনস্টে এবং ফাইনাল যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু টম লেথাম খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে। এখন মানে রিজনটা কি এটার পেছনে, যে সবাই বলতে পারেন যে একজন ব্যাটসম্যান তো প্রতিদিন সমান রান করবেন না, কিন্তু আমি যদি একটু দুটো দলের দ্যাট মিনস ইন্ডিয়া এবং পাকিস্তানের স্পিনারদের দক্ষতার দিকে আসি বা তাদের প্ল্যানিং, ট্যাকটিক্স এবং এক্সিকিউশনের অ্যাসপেক্টটাতে আসি, তাহলে কিন্তু আপনি একটা বড়সড় পরিবর্তন বা পার্থক্য দেখতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে পাকিস্তানের লেফট আর্ম অর্থোডক্স হিসাবে খেলেছিলেন খুশদিল শাহ। খুশদিল শাহর টম লেথামের বিরুদ্ধে যদি আমরা অ্যাপ্রোচটা দেখি, সেক্ষেত্রে দেখব খুশদিল শাহ কিন্তু ওভার দ্য উইকেট বোলিং করেছিলেন টম লেথামকে। আর আমরা সবাই জানি টম লেথামের স্ট্রং জোন হচ্ছে সুইপ শট। উনি কিন্তু সুইপ শট থেকে স্কোয়ার অফ দ্য উইকেটে প্রচুর রান সংগ্রহ করে থাকেন। তো ওভার দ্য উইকেট থেকে বোলিং করার যেই মানে অসুবিধাটা বলতে পারে আমি, ফ্ল্যাট উইকেটগুলোতে কিন্তু আপনার আউটসাইড অফ স্ট্যাম্প খুব বেশি রাফ থাকে না, আনইভেন বাউন্স থাকে না, সেই ক্ষেত্রে সুইপ শটটা নেগোশিয়েট করা অনেকটা ইজি হয়। এটার আরও একটা বাড়তি কারণ হচ্ছে আমরা সবাই জানি যে একজন ব্যাটসম্যানকে যদি আপনি লেগ বিফোর উইকেটের ক্যান্ডিডেটে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইম্প্যাক্ট ইনসাইড দ্য লাইন। আপনি যদি ওভার দ্য উইকেট থেকে এসে বোলিং করেন, ব্যাটসম্যান যখন সুইপ শট নেগোশিয়েট করতে যাবে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনার ইম্প্যাক্ট আউটসাইড অফ স্ট্যাম্প, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলতে পারছেন না। হোয়ারাস ফাইনাল ম্যাচটা যখন অনুষ্ঠিত হয়, আপনি রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেলকে দেখবেন তারা টম লেথামকে অ্যাপ্রোচ করেছিলেন রাউন্ড দ্য উইকেট থেকে। সেই ক্ষেত্রে হয় কি, বলটা লাইনে পিচ করার সমূহ সম্ভাবনা থাকে, ইম্প্যাক্ট ইনসাইড দ্য লাইন হওয়ার মোর দ্যান 90% চান্সেস থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলতে পারবেন। সো টম লেথামের ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র জাদেজা ফাইনালে এই প্ল্যানটাই এক্সিকিউট করেন এবং ওনাকে কিন্তু খুব দ্রুত সাজঘরে ফেরাতে সক্ষম হন। এই কথাটা আমি কেন বলছি এই জন্যই যে কিছু বিশ্লেষক বলেছিলেন যে সাকিব আল হাসানকে বোলিংয়ের ফুল কোটা পূরণ করানো হয়নি বিকজ অফ অপোনেন্টগুলোতে বামহাতি ব্যাটারের আধিক্য ছিল। তা এখন আমি এ কথাটাতেই আসি, সাকিব আল হাসান কিন্তু রাউন্ড দ্য উইকেট লেফট হ্যান্ডারদের এগেনস্টে বেশ সফল। ইভেন এই সিপিএলে উনি ড্যারেন ব্রাভো একজন বামহাতি ব্যাটার, তার উইকেটটাও কিন্তু রাউন্ড দ্য উইকেট থেকে এসে নিয়েছেন। সাকিব আল হাসানের এই বোলিং প্রসঙ্গে আমি বেশ কিছু ডিসমিসাল আপনাকে উদাহরণস্বরূপ দেখাতে পারবো। একটা টেস্ট ম্যাচে দিমুথ কার্নার আপনাকে উনি রাউন্ড দ্য উইকেট থেকে এসে ফ্লাইটে দারুণভাবে বিট করে ওনাকে বোল্ড আউট করেন। এর পাশাপাশি আমরা যদি বামহাতি বোলারদের রাউন্ড দ্য উইকেট থেকে বোলিংয়ের সাফল্য দেখতে চাই, তাহলে আমরা একটু ফিরে যাব আমাদের ঐতিহাসিক যে টেস্ট ম্যাচটা বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই টেস্ট ম্যাচের ফাইনাল যে উইকেটটা সেটার প্রসঙ্গে। জশ হ্যাজেলউড ব্যাট করছিলেন, তাইজুল ইসলাম তখন বোলিংয়ে ছিলেন। এটা একটা 4 ডে পিচ ছিল, সো উইকেটের অফ স্ট্যাম্পের বাইরে প্রচুর রাফ ডেভেলপ হয়েছিল। তো তাইজুল ইসলাম চেষ্টা করছিলেন যে রাফে বলটা পিচ করিয়ে ওভার দ্য উইকেট থেকে এসে জশ হ্যাজেলউডকে ক্লোজিং যে ফিল্ডারগুলো আছে তাদের কাছে ক্যাচে কনভার্ট করা যায় কিনা। প্রথম 2-3টা বল কাজ করেনি, তখন কিন্তু সাকিব আল হাসান তাইজুল ইসলামকে সাজেস্ট করেন যে হি শুড কাম রাউন্ড দ্য উইকেট অ্যান্ড হ্যাভ আ গো। তো তার পরামর্শ মেনে তাইজুল ইসলাম যখনই
রাউন্ড দ্য উইকেটে এসে বোলিং করেন। প্রথম ডেলিভারিতে কিন্তু জশ হ্যাজেলউডকে উনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবং আমরা আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা অন্যতম বিজয় অর্জন করি। তো আমি এই কথাগুলো বা এতগুলো কথা এই জন্যই বললাম যে লিজেন্ডস লাইক সাকিব আল হাসান তাদের আসলে ম্যাচ আপ খুব বেশি নির্ভর করে না, কিছু ক্ষেত্রে হয়তো করতে পারে, কিন্তু তাকে যে পরিমাণে আন্ডার ইউটিলাইজড করা হয়েছে আমার মনে হয় সাকিব আল হাসানকে সিপিএলে বিগত ম্যাচগুলোতে ইমাদ ওয়াসিম চাইলে আরও বেশি ওভার বোলিং করাতে পারতেন। আর একটা কথা যদি আমি বলতে চাই যে ইমাদ ওয়াসিম আর সাকিব আল হাসানের যদি ওভারঅল টি20 আই রেকর্ড আমরা দেখি, সাকিব আল হাসান তার ক্যারিয়ারের মোট উইকেটের 30% উইকেট কিন্তু বামহাতি ব্যাটারদের বিরুদ্ধে পেয়েছেন, হোয়ারাইজ ইমাদ ওয়াসিম 22% উইকেট পেয়েছেন বামহাতি ব্যাটারদের বিরুদ্ধে। সো এই ক্ষেত্রেও বলতে পারি যে ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানকে আরও বেশি ওভার বোলিং করাতে পারতেন। সবাইকে ধন্যবাদ।